ঈদ মোবারক সবাইকে। অল স্পোর্ট এবিপি চ্যানেলে আজকে সাইদ আবিদ হোসেন সামির সঙ্গে বসছি। এটা একটা বিশাল প্রিভিলেজের ব্যাপার। অ্যান্ড অফকোর্স ঈদ মোবারক সাইদ ঈদ আবিদ হোসেন মোবারক। সামি, এবং সেই সাথে আহ, আপনি আসলে অ্যাগ্রি করলেন কিভাবে আসলে আমার সাথে বসতে, কি এটাই আমার ফার্স্ট কোয়েশ্চেন। না, আপনার সঙ্গে তো আমার বসা হয়েছে। উই ডিড কমেন্ট্রি টুগেদার। আমার কাছে মনে হয় যে কয়টা দুইটা সিরিজে মনে হয় একসঙ্গে আমরা করেছি হুম। কমেন্ট্রি। এবং এটা তো আর আজকের না, আমার কাছে মনে হয় যে ইট হ্যাজ বিন আ লং টাইম। মনে হয় 5-6 বছর ধরে উই আর ভেরি মাচ কানেক্টেড। মানে আপনার সঙ্গে না বসার তো কোনো কারণ নেই, তাই না? না, বাট আই ফিল স্পেশালি প্রিভিলেজড, কারণ ঈদের মতো একটা স্পেশাল মোমেন্টে ইটস গুড দ্যাট ইউ আর হিয়ার ইন ঢাকা। মানে ঢাকায় না থাকলে অবশ্যই হুম। এটা সম্ভব হইতো না। বাট লেটস জাস্ট গো স্ট্রেট ইন টু ক্রিকেট। আমার মনে হয় ক্রিকেট ইজ দ্য অনলি ল্যাঙ্গুয়েজ ইউ লাভ। সো সেই ভাষাতেই আমরা চলে যাই একদম সরাসরি। আমার রিসেন্ট সময়ে সমসাময়িক যে ঘটনাগুলো ঘটছে সেটা নিয়ে একটু আলোচনা করা যেতে পারে ভেরি কুইকলি। বাংলাদেশের ওডিআই টিমটার যে ফিউচার আমরা দেখি, সাকিব আল হাসানকে নিয়ে আসার কথা হচ্ছে, দ্য ডেসপারেশন যে এই মাপের একজন ক্রিকেটারকে বোধহয় আনা লাগবে, কতটুকু আসলে আমরা ফল করেছি ফ্রম ওয়ার উই ওয়ার অ্যাট ওয়ান পয়েন্ট, বা কেনই বা এই ডেসপারেশনটা আসছে? ডেসপারেশনটা এই কারণে আসছে, আমি যদি স্ট্যাটিস্টিক্যালি আপনাকে একটা জাস্ট এনশিওর করার চেষ্টা করি যে মানে ওয়াই এই ডেসপারেশনটা আসছে, ইভেন সবাই ফিল করছে। আপনি দেখেন যে ওয়ান ডে ক্রিকেটে উই হ্যাড আওয়ার প্রাইম টাইম ইন বিটুইন 2015 to 2019। এই সময়টাতে আমরা আমাদের প্রাইম টাইমটা পাস করেছি। আহ, এই সিরিজটার আগে, ওয়ান ডে সিরিজটা অর্থাৎ পাকিস্তানের সঙ্গে সিরিজটার আগে, গত বছর বাংলাদেশ 11টা ওয়ান ডে খেলেছিল, তার মধ্যে 3টা ওয়ান ডেতে বাংলাদেশ মাত্র 50 ওভার ব্যাট করতে পেরেছে। বাকি 9-10-11, হ্যাঁ, 8টা ওয়ানডেতে বাংলাদেশ 50 ওভার ব্যাটিং করতে পারে নাই। দ্যাট মিনস আর উই গোয়িং ব্যাক টু 90s, মানে 90-এর দশকে তো আমরা তেমনটাই দেখতাম। আমরা যারা 90s কিড বাংলাদেশের ক্রিকেট দেখেছি, 4 বছর কোনো জয় দেখি নেই বাংলাদেশের, এই সময় ব্যাপারটা সেরকমই ঘটতো। আহ, ওই জায়গাটা একটা চিন্তার জায়গা যে বাংলাদেশ 50 ওভার ব্যাট করতে পারছে না। ডেফিনেটলি আমরা একটা ট্রানজিশনাল ফেজ পার করছিলাম। মুশফিকুর রহিম, মাহমুদুল্লাহ রিয়াদ একসঙ্গে তারা রিটায়ারমেন্টে গেছেন চ্যাম্পিয়ন্স ট্রফির পর থেকে। স্ট্যাটিস্টিক্যাল পরিসংখ্যানটা এরকম যদি আমি আপনাকে দেই যে স্ট্রাইক রোটেশন, তার মানে সিঙ্গেল নেয়া বা স্ট্রাইক রোটেশনের জায়গাটা, ডিউরিং 2015 to 2019 দ্য স্ট্রাইক রোটেশন পার্সেন্টেজ অফ মুশফিকুর রহমান, শাকিব আল হাসান ইউজ টু বি 55-56%। সেটা গত বছর আমাদের টপ ব্যাটসম্যান ছিলেন তাওহিদ হৃদয়, তার ছিল 39%। কোথায় 56 আর কোথায় 39? জাকের আলী অনেকের ছিল 34%, মেহেদী হাসান মিরাজের 35-36%। তার মানে আপনি কিন্তু ডিফারেন্সটা বুঝতে পারছেন যে স্ট্যান্ডার্ডটা আসলে কোন জায়গায় নেমেছিল। ওই জায়গাটা থেকে আমার কাছে মনে হয় যে খুব ব্যক্তিগতভাবে আমার কাছে যেটা মনে হয়েছিল, বিফোর বিসিএল আমি একটা কন্টেন্টও করেছিলাম অনফিল্ডের পর্দায় যে সিলেক্টার্স, তা মানে দে শুড লুক ফরওয়ার্ড ফর লিটন কুমার দাস। লিটন কুমার দাসের পারফরমেন্সটা তাদের দেখা উচিত। আমি খুব সাহস নিয়ে ওই অ্যানালাইসিসটা করেছিলাম। আমি জানি যে এটা কোনো সার্টেনিটি ছিল না যে লিটন কুমার দাস কেমন পারফর্ম করবেন বা আদৌ একটা 50 মারতে পারবেন কিনা বিসিএলে। বাট আমার কাছে মনে হয়েছিল যে দেখেন, সাম্প্রতিক সময় যাদেরকে আমরা মিড ওভার্স বা মিডল অর্ডারে ট্রাই করিয়েছি, তাদের যে মানে উইথ ডিউ রেসপেক্ট, তাদের দক্ষতা বা তাদের ওই লেভেলে ব্যাটিং করার ওই একটা ব্যাপার আছে না যে আপনি একটা ব্যাটসম্যানকে দেখলে বুঝতে পারেন যে ওকে ঠিক আছে, দিস পার্টিকুলার ব্যাটার হ্যাজ ক্যাপাবিলিটিস, রাইট? তো ওই জায়গাটা আসলে ওই ট্রাস্টটা পাওয়া যাচ্ছিল না, সত্যি কথা বলতে। তো এই কারণে আমি একটা কন্টেন্টই করেছিলাম যে ট্রাস্টিং দ্য ট্যালেন্ট অফ লিটন কুমার দাস, যে তার ট্যালেন্টের উপর ভরসা করেছে ওকে ক্যান উই ব্রিং হিম ব্যাক ইন দ্য ওডিআই সাইড ফর নাম্বার 4, নাম্বার 5, এরকম একটা মনে হয়েছিল আমার। সো আফটার দ্যাট আমরা দেখলাম যে একটা 50 মনে হয় বিসিএলে করেছিলেন, আপনি কমেন্ট্রি হুম, করেছিলেন হুম। বিসিএল এর সময়টাতে। ফাইনাল ম্যাচটা আমি করেছিলাম, আমার ওই ম্যাচটা লিটন খেলেন নাই। বাট সিলেক্টররা কিন্তু সেই ব্যাপারটাই দেখেছেন, সেই ব্যাপারটা চিন্তা করে দুইজনকে, একটা আফিফ আর একটা লিটন কুমার দাসকে ইন করেছেন। এবং আমার কাছে মনে হয় যে ইট প্রুভড আউট টু বি আ রাইট ডিসিশন। যেটা আমরা দুটা ম্যাচই তো মনে দেখলাম যে লিটন কুমার দাস মিডল অর্ডারে একটা স্টেবিলিটি দিতে পেরেছেন। অন্তত বাংলাদেশ 50 ওভার ব্যাট করতে পেরেছে। প্রথমটা তো 50 ওভার ব্যাট করার দরকার পড়ে নাই, লাস্টের ম্যাচটা যদি আমরা বলি 50 ওভার ব্যাট করেছে। সো আমার কাছে মনে হয় যে এখনও স্টিল আই এম নট কনফিডেন্ট অ্যাবাউট দ্য ওডিআই কম্বিনেশন, যে আসলে রাইট কম্বিনেশনটা কেমন হতে পারে। ইটস জাস্ট দ্য বিগিনিং, যে ওয়ানডে টিমটাকে আমরা কোন শেপে দেখতে চাই। ডেফিনেটলি এটা আমার কাছে ভালো লাগছে যে ওপেনিং কম্বিনেশনটাতে দেয়ার ইজ এ হেলদি কম্পিটিশন। তানজিদ তামিম সুযোগ পেয়েছেন, সেঞ্চুরি করেছেন। সৌম্য সরকার ইনস্পাইট অফ স্কোরিং 91 ইন দ্য লাস্ট ম্যাচ,
তিনি চান্স পান নাই। সাইফ হাসান বিসিএল এর ফাইনাল ম্যাচটা ভালো খেলেছেন, ইভেন যে ম্যাচটা সৌম্য 91 করেছেন ওই ম্যাচটা সাইফ 80 অড রানস করেছেন। সো আলটিমেটলি দের ইজ এ হেলদি কম্পিটিশন দেয়ার। সৌম্য কেন নাই এটা নিয়ে অনেক কথাবার্তা হচ্ছে, ডেফিনেটলি দেখতে ভালো লাগছে না যে সৌম্য নাই, তানজিদ তামিম আবার সুযোগ পেয়ে সেঞ্চুরি করে ফেলেছেন। সাইফ হয়তো বা এই মুহূর্তে আস্থার প্রতিদান দিতে পারছে না, বাট ওপেনিং সিনারিওটা আমার কাছে মনে হয় যে ভেরি হেলদি। এই কম্পিটিশনটা থাকাটা আসলে খুব জরুরি। নাজমুল শান্ত বারংবার একটা নির্দিষ্ট ধরনের ডেলিভারিতে আউট হচ্ছেন, আমার কাছে মনে হয় যে ইটস হাই টাইম ফর দ্য কোচিং স্টাফ টু, আমার কাছে মনে হয় যে এটার সলভ করার প্রক্রিয়ার দিকে যাওয়াটা উচিত। শান্তর নিজেরও হয়তো বা এখানে চিন্তা করা উচিত। অলতো আমি বলবো না যে দ্য টিম ইজ ভেরি মাচ ওয়েল সেট, স্টিল সামনে নিউজিল্যান্ড সিরিজ আছে, অনেক দেখার জায়গা আছে। ঋষাদের ওয়ান ডে বোলিং ইটস এ ম্যাটার অফ কনসার্ন, এবং আই মেনশনড অ্যাবাউট ইট, মনে হয় যে ডিউরিং দ্য ফাইনাল অফ বিসিএল কমেন্ট্রিতে আমি বলছিলাম যে ডেফিনেটলি ওয়েন দের ইজ আ T20 ম্যাচ গোয়িং অন, ঋষাদ হি ইজ আ উইকেট টেকার, তিনি উইকেট নেবেন, কারণ ব্যাটসম্যান মানে দে আর ভেরি মাচ উইলিং টু প্লে দেয়ার শটস T20 ক্রিকেটে, তখন একজন লেগ স্পিনার উইকেট পেয়ে যান। বাট ওয়েন ইউ আর প্লেয়িং ওডিআই ক্রিকেট, তখন যেটা হয় 6 বলে 6টা সিঙ্গেল, মিড ওভার্সে 6 বলে 6টা সিঙ্গেল নিলেই আলটিমেটলি কাজ হয়ে যায়। সো ওই সময়টায় আমার কাছে মনে হয় যে লেগ স্পিনার্স নিড সাম সারপ্রাইজিং এলিমেন্টস টু সার্ভাইভ ইন ওডিআই ফরম্যাট, তাই না? যে রশিদ খানকে আমরা কি দেখি যে ওই সারপ্রাইজিং এলিমেন্টগুলোই থাকে, বা ওই আদিল রশিদ খান তারা সেটাই করেন। সো T20 ক্রিকেটে ঋষাদ স্টিল আমার কাছে মনে হয় যে হি ইজ এ চ্যাম্পিয়ন বোলার, এবং তিনি উইকেট পাবেনই বলা যায়, কারণ লাইন লেন্থটা খুব ভালো। কিন্তু ওডিআই ক্রিকেটে ওই সিমিলার লাইন লেন্থে বোলিং করছেন, কিন্তু ব্যাটসম্যান আরামে 6টা সিঙ্গেল নিয়ে নিচ্ছেন। আপনি দেখবেন যে বিসিএল এর ফাইনাল ম্যাচে তিনি মনে হয় মিড ওভার্সে 8 ওভারে 41 রান দিয়ে একটা মাত্র উইকেট পেয়েছিলেন। পাকিস্তানের সঙ্গে প্রথম ওয়ানডেতে ওরকম বোলিং করেন নাই, দ্বিতীয় ওয়ানডেতে মিড ওভার্সে 6 ওভারে 36 রান দিয়ে কোনো উইকেট পান নাই, লাস্ট ওয়ানডেতে 6 ওভারে 54 রান দিয়ে কোনো উইকেট পান নাই। ইনফ্যাক্ট সেকেন্ড ওয়ানডেটাতে কিন্তু উইকেট যেটা তিনটা একদম শেষ দিকে, মানে অনেকটা যে Exactly. যখন T20 মেজাজে চলে যাচ্ছে শর্ট খেলছে ব্যাটসম্যান, তখন কিন্তু তিনি তিনটা বাট উইকেট টিমের পেয়েছেন। ডিমান্ডটাকে আসলে ঋষাদের কাছ থেকে ডেথ ওভার্স উইকেট পাওয়া নাকি টিমের ডিমান্ডটা মিড ওভার্স উইকেট জেনারেট করা, সেটা একটা বিষয়। তো আমার কাছে মনে হচ্ছে মানে দের আর লটস অফ থিংস টু মানে টু রিশেপ দ্য টিম। সো সব কিছু মিলে স্টিল আই এম নট কনফিডেন্ট এনাফ যে এই টিমটা আসলে কতটুকু প্রোগ্রেস করতে যাচ্ছে বা কী হচ্ছে। কিছু কিছু জায়গা আমার কাছে মনে হয় যে দে হ্যাভ টপ নচ পারফর্মার্স, কিন্তু কিছু কিছু জায়গায় আমার কাছে মনে হয় যে স্টিল আমরা এখন বেস্ট আউটপুটটা দেখতে পাইনি।